নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বড় পদক্ষেপ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং জিই অ্যারোস্পেসের। শুক্রবার দুই সংস্থা 113টি F404 GEIN-20 জেট ইঞ্জিন কেনার জন্য চুক্তি করেছে। এর ফলে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান উৎপাদনে বিশেষ সুবিধা হবে। ভালো বেতনে চাকরির প্রলোভনে রাশিয়ায় পাড়ি দেওয়া অনেক ভারতীয় নাগরিককেই সেই দেশের সামরিক বাহিনীতে যুক্ত করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এবার তাদের দেশে ফেরাতে উদ্যোগী বিদেশ মন্ত্রক। অপারেশন সিন্দুর পর্বে পাকিস্তানের একের পর এক সামরিক ঘাঁটিতে আঘাত এনেছিল ব্রহ্মস ক্রুজ সুপারসনিক ক্ষেপণাস্ত্র। এবার দক্ষিণ চীন সাগরে ইসলামাবাদের বন্ধু বেজিং এর আগ্রাসন রুখতে সেই অস্ত্রেই ভরসা করল ফিলিপিন্স। দক্ষিণ আফ্রিকার G20 সম্মেলন সম্পূর্ণ বয়কট করেছে আমেরিকা। দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে তিনি নিজে তো যাবেনই না, আমেরিকা থেকে কোনো প্রতিনিধিকেও পাঠাবেন না দক্ষিণ আফ্রিকায়। বড় পদক্ষেপ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং জিই অ্যারোস্পেসের। শুক্রবার দুই সংস্থা 113টি F404 GENI-20 জেট ইঞ্জিন কেনার জন্য চুক্তি করেছে। এর ফলে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান উৎপাদনে বিশেষ সুবিধা হবে বলেই জানা যাচ্ছে। বড় পদক্ষেপ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং জি অ্যারোস্পেসের। শুক্রবার দুই সংস্থা 113টি F404 GEIN-20 জেট ইঞ্জিন কেনার জন্য চুক্তি করেছে। এর ফলে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান উৎপাদনে বিশেষ সুবিধা হবে। সাম্প্রতিককালে দুই দেশের শুল্ক উত্তেজনার মাঝে প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে আলোচনার কেন্দ্রে ছিল এই ইঞ্জিন পাওয়ার জন্য চুক্তি। কিছুদিন আগেই হ্যালের সঙ্গে 97টি উন্নততর তেজস কেনার চুক্তি করেছে সরকার। সেই চুক্তির তেজস সরবরাহ করতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই চুক্তি। 2027 থেকে 2032 সালের মধ্যে এই ইঞ্জিন এবং অন্যান্য প্রয়োজনীয় প্যাকেজ সরবরাহ করবে জি। 97টি উন্নততর তেজসের দাম আনুমানিক 65,000 কোটি টাকা। হ্যালের তৈরি নকশা অনুযায়ী তৈরি হবে যুদ্ধ বিমানগুলি। প্রায় 4 দশক পর অবসর নিয়েছে MiG-21। এরপরেই প্রশ্ন উঠেছে বায়ুসেনার এই জায়গা পূরণ করবে কে? বিশ্লেষকদের ধারণা, সত্যি করে শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস ফাইটার জেট। যদিও এই তেজস তৈরিতেই বারবার সমস্যার সম্মুখীন হয়েছে হ্যাল। ইঞ্জিনের অপ্রতুলতাই এই সমস্যার মূল কারণ। এরপরে ইঞ্জিন পাওয়ার বিষয়ে উদ্যোগ নেয় সরকার। সম্প্রতি মালয়েশিয়ায় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। গত জুলাই মাসে দুই নেতার মধ্যে এক বৈঠকে আগামী 10 বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরে সম্মত হয় দুই দেশ। আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জি অ্যারোস্পেসের F404 ইঞ্জিনের ডেলিভারি। ক্ষমতায় আসার পর থেকে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে অন্যতম পদক্ষেপ ছিল দেশের মাটিতে যুদ্ধ বিমান সহ অন্যান্য সমরাস্ত্র তৈরি করা। এই নতুন চুক্তি প্রতিরক্ষা ক্ষেত্রে মোদী সরকারের আত্মনির্ভর ভারতের পথে বড় পদক্ষেপ। হাই নিউজ নেটওয়ার্ক। ভালো বেতনের চাকরির প্রলোভনে রাশিয়ায় পাড়ি দেওয়া অনেক ভারতীয় নাগরিককেই সেই দেশের সামরিক বাহিনীতে যুক্ত করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এবার তাদেরকে দেশে ফেরাতে উদ্যোগী বিদেশ মন্ত্রক। ভালো বেতনের চাকরির প্রলোভনে রাশিয়ায় পাড়ি দেওয়া অনেক ভারতীয় নাগরিককেই সে দেশের সামরিক বাহিনীতে যুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল যে মোট 27 জন ভারতীয় নাগরিক রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করছে। তবে শুক্রবার বিদেশ মন্ত্রকের নতুন বিবৃতিতে এই সংখ্যাটি আরও বেড়েছে বলে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে বর্তমানে মোট 44 জন ভারতীয় নাগরিক রাশিয়ার সেনাবাহিনীতে কাজ করছে। এই বিষয়টি সামনে আসার পর ভারত সরকার দ্রুত তাদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গত কয়েক মাস আগে রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করছে এমন বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের কথা জানতে পেরেছে ভারত। আমরা আবার রাশিয়া সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি যাতে তাদের দ্রুত সম্ভব মুক্তি দেওয়া হয়।
মন্ত্রক জানিয়েছে যে এই ভারতীয় নাগরিকদের পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার তাদের আশ্বস্ত করেছে যে সকলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য মস্কোর সঙ্গে নিয়মিত সমন্বয় রাখা হবে। দ্রুত তাদের প্রত্যাবর্তনের নিশ্চিত করার চেষ্টা চলছে। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর গত 3 বছরে বহু ভারতীয় নাগরিক কাজের লোভে রাশিয়ায় গিয়েছিলেন। পরবর্তীকালে তাদের রুশ সেনাবাহিনীতে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের জন্য একটি পরামর্শ জারি করেছে। রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত না হওয়ার জন্য সকল ভারতীয় নাগরিককে পরামর্শ দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুর পর্বে পাকিস্তানের একের পর এক সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছিল এটি। এমনকি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তৃতাতেও উঠে এসেছিল রাশিয়ার সহযোগিতায় ভারতের তৈরি সেই ব্রহ্মস ক্রুজ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের কথাও। আর এবার দক্ষিণ চীন সাগরে ইসলামাবাদের বন্ধু বেজিংয়ে আগ্রাসন রুখতে সেই অস্ত্রেই ভরসা করল ফিলিপিন্স। অপারেশন সিন্দুরের পর্বে পাকিস্তানে একের পর এক সামরিক ঘাঁটিতে আঘাত এনেছিল ব্রহ্মস। এমনকি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তৃতায় উঠে এসেছিল রাশিয়ার সহযোগিতায় ভারতে তৈরি সেই ব্রহ্মস ক্রুজ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা। এবার দক্ষিণ চীন সাগরে ইসলামাবাদের বন্ধু বেজিংয়ের আগ্রাসন রুখতে সেই অস্ত্রেই ভরসা করল ফিলিপিন্স। শুক্রবার ফিলিপিন্সের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত থেকে কেনা ব্রহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর এবং ছবি প্রকাশ করেছে। আপাতত ফিলিপিন্স মৌজের মেরিন কোরের তত্ত্বাবধানে জাম্বালিস প্রদেশের উপকূলীয় সেনাঘাঁটিতে রাখা হয়েছে ব্রহ্মস ব্যাটারি। মস্কো এবং নয়াদিল্লি যৌথ উদ্যোগে গঠিত ব্রহ্মস এরোস্পেস সংস্থায় তৈরি এই ক্ষেপণাস্ত্র স্থলভূমির পাশাপাশি ডুবোজাহাজ এবং জাহাজ থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ফিলিপিন্স মেরিন কোর ব্রহ্মসের জাহাজ বিধ্বংসী সংস্করণ কেনার জন্য বছর কয়েক আগেই চুক্তি করেছিল ভারতের সঙ্গে। সেগুলি মোতায়েন করেছে তারা। অপারেশন সিন্দুরের পর্বে কার্যকারিতা প্রমাণের পরে বিশ্বের অনেক দেশই মেড ইন ইন্ডিয়া ওয়েপেনের চাহিদা বেড়েছে। আর্মেনিয়া, মিশর, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের আরও এক শত্রুদেশ ভিয়েতনামে আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় অস্ত্রে। ব্রহ্মসের পাশাপাশি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা D4 ড্রোন কিলার রয়েছে সেই তালিকায়। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকায় নিজেদের অংশ বলে দাবি করছে বেজিং। তা নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিপিন্স, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইয়ের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে একদলীয় চীনের কমিউনিস্ট শাসক গোষ্ঠীর বিরোধ। ফিলিপিন্স এবং চীনের বিরোধিতার অন্যতম কারণ হচ্ছে দক্ষিণ চীন সাগরে সেকেন্ড থমাস শোলে দ্বীপকে কেন্দ্র করে। ফিলিপাইন দ্বীপের পালোয়ান থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপে 1999 সালে ফিলিপিন্স নৌবাহিনীর দ্বিতীয় যুদ্ধের সময়কার একটি জাহাজে অস্থায়ী নৌঘাঁটি বানিয়ে অবস্থান নিয়েছিল প্রায় 2 দশক আগে। এরপরে 2012 সালে ফিলিপিন্সের কাছ থেকে স্কারবোরো শোলে দ্বীপের দখল নিয়েছিল চীনা পিপলস লিবারেশন আর্মি, যা নিয়ে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। 2016 সালের এক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট বাণিজ্য সামগ্রীর প্রায় 21% দক্ষিণ চীন সাগরের জলপথ দিয়ে পরিবহন করা হয়। বিগত কয়েক বছরে সেই পরিমাণ আরও বেড়েছে। ফলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চীনের সংঘাতের পারদ চড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সাময়িক ধাক্কা সামলে আবারও মসৃণ হচ্ছে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক। বৃহস্পতিবার তেমনটাই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন ট্রাম্প। তাই আগামী বছর ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সাময়িক ধাক্কা সামলে আবারও মসৃণ হচ্ছে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক। বৃহস্পতিবার তেমনটাই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, রুশ তেল কেনা অনেকখানি কমিয়ে দিয়েছে ভারত। বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন ট্রাম্প। তাই আগামী বছর ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মোদী তো রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই বন্ধ করে দিয়েছে। ও আমার বন্ধু, মাঝে মাঝেই কথা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসাধারণ মানুষ। উনি চান আমি যেন ভারতে যাই। আমরা কথা বলে সব ঠিক করব।
তখনই এক সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে কি আগামী বছর ভারত সফরে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে? মার্কিন প্রেসিডেন্টের জবাব, হ্যাঁ, হতেই পারে। উল্লেখ্য, দিন দশেক আগেই ট্রাম্প বলেছিলেন, ভারতের সঙ্গে আমি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। আমাদের দুজনের সম্পর্ক দারুণ। মোদীর নেতৃত্বে ভারত ক্রমশ এগিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটো বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আশাবাদী। পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়ে যে আগ্রহী ভারতও, সে কথাও পরিষ্কার করে দেয় নয়াদিল্লি। তবে দীর্ঘদিন আলোচনা হলেও চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি। অন্যদিকে মাসখানেক আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন মোদী স্বয়ং। মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত। তবে রয়টার্সের রিপোর্টে বলা হয়, ভারতের সবচেয়ে বড় রুশ তেল ক্রেতা রিলায়েন্স নাকি অনেকখানি কমিয়ে দিয়েছে রুশ তেল কেনার পরিমাণ। সেরকম হলে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধও করে দিতে পারে তারা। সরকার নিয়ন্ত্রিত শোধনাগারগুলিও একই পথে হাঁটতে পারে বলে রয়টার্সের দাবি। এবার সে কথা শোনা গেল ট্রাম্পের মুখে। হাই নিউজ নেটওয়ার্ক। স্থূলত্ব থাকলে কিংবা মধুমেহ হয়ে আক্রান্ত হলে ভিসা মিলবে না আমেরিকায় থাকার। ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই ধরনের সমস্যা থাকলে ধরে নেওয়া হবে তিনি মার্কিন সম্পদের অপচয় করতে পারেন। স্থূলত্ব থাকলে কিংবা মধুমেহতে আক্রান্ত হলে ভিসা মিলবে না আমেরিকায় থাকার। ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, এই ধরনের সমস্যা থাকলে ধরে নেওয়া হবে তিনি মার্কিন সম্পদের অপচয় করতে পারেন। বলে রাখা ভালো, এতকাল ভিসার নিয়মে ছোঁয়াচে অসুখ হয়েছে কিনা, টিকাকরণের ইতিহাস, মানসিক স্বাস্থ্য ইত্যাদি বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হতো মার্কিন ভিসার ক্ষেত্রে। কিন্তু এবার পরিবর্তন গাইডলাইনে। সেখানে বলা হয়েছে, আবেদনকারীর স্বাস্থ্যের কথা অবশ্যই বিবেচনা করতে হবে। হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, বিপাকীয় রোগ, স্নায়ুবীয় রোগ এবং মানসিক অসুখ রয়েছে কিনা তা দেখা হবে। এই ধরনের অসুখের চিকিৎসায় লক্ষ লক্ষ ডলার মূল্যের যত্নের প্রয়োজন হতে পারে। তাই আবেদনকারীর এই ধরনের চিকিৎসার ব্যয় বহনের আর্থিক সংস্থান আছে কিনা তাও দেখতে হবে। এমনিতে মার্কিন ভিসার খরচ আগের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। গত জুলাইয়ে মার্কিন ভিসায় ইন্টিগ্রিটি ফি যুক্ত করা হয়, যার মাধ্যমে ভিসার আবেদন করলে এই ফি বাবদ দিতে হবে বাড়তি $250 মার্কিন। ভারতীয় মুদ্রায় যা প্রায় 21,000 টাকা। যার জেরে আগে যেখানে মার্কিন ভিসা পেতে মাথা পিছু খরচ হতো মাত্র 16,000 টাকা, 2026 সাল থেকে সেটাই গিয়ে দাঁড়াবে প্রায় 40,000 টাকা। 2026 সাল থেকে কার্যকর হয়ে যাবে নয়া এই নীতি। বলার অপেক্ষা রাখে না, এই নিয়মের জেরে আমেরিকায় যেতে গেলে বিপাকে পড়বেন ভারতীয়রা। আসলে বিদেশিদের আমেরিকায় আসা একেবারেই না পছন্দ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পর বিদেশি আটকাতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাম্প সরকার। শুরুতেই অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করার পাশাপাশি বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল, গ্রিন কার্ড হোল্ডারদের উপর চাপ বাড়িয়ে তা আত্মসমর্পণ করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ আফ্রিকার G20 সম্মেলন সম্পূর্ণ বয়কট করেছে আমেরিকা। দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে, তিনি নিজে তো যাবেনই না, আমেরিকা থেকে কোনো প্রতিনিধিকেও পাঠাবেন না দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার G20 সম্মেলন সম্পূর্ণ বয়কট করেছে আমেরিকা। সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে, তিনি নিজে তো যাবেনই না, আমেরিকা থেকে কোনো প্রতিনিধিকেও পাঠাবে না দক্ষিণ আফ্রিকায়। চলতি মাসের 22 ও 23 তারিখ সেখানে G20 সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমেরিকার সম্পর্ক বরাবরই কিছুটা তিক্ত। সে দেশে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে আসছে আমেরিকা। ট্রাম্পের ক্ষোভও সেই কারণে। শুক্রবার রাতে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলন হচ্ছে, এটা অসম্মানজনক। সেখানে শ্বেতাঙ্গদের খুন করা হচ্ছে, তাদের জমি জায়গা বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে।
এই মানবাধিকার লঙ্ঘন যতদিন চলবে আমেরিকার কোনো সরকারি আধিকারিক ওই দেশে যাবেন না। 2026 সালে ফ্লোরিডার মায়ামি শহরে G20 সম্মেলনের আয়োজন করতে চলেছে আমেরিকা। তার জন্য মুখিয়ে আছেন জানিয়েছেন ট্রাম্প। দক্ষিণ আফ্রিকায় মূলত ডাচ, ফরাসি এবং জার্মান বংশোদ্ভূতদের ওপর অত্যাচারের কথা উল্লেখ করেছেন ট্রাম্প। অভিযোগ, বর্ণবৈষম্যের কারণে নির্বিচারে শ্বেতাঙ্গদের হত্যা করা হচ্ছে ওই দেশে। শ্বেতাঙ্গ কৃষকেরা সেখানে সংখ্যালঘু, তাই তাদের ওপরে অত্যাচার চলে। যদিও দক্ষিণ আফ্রিকার সরকার এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন এও জানিয়েছিলেন, শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে এবার থেকে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের তারা অগ্রাধিকার দেবে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমেরিকায় শরণার্থীদের অনুপ্রবেশ কমে গিয়েছে। বছরে ৭,৫০০-এর বেশি শরণার্থীকে সরকারিভাবে আমেরিকায় প্রবেশাধিকার দেওয়া হয় না। সেই ৭,৫০০-এরও দক্ষিণ আফ্রিকান শ্বেতাঙ্গরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার সরকারের দাবি, সে দেশে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গরা সমানাধিকার ভোগ করেন, উভয়ের জীবনযাত্রার মানই উচ্চ। ট্রাম্পের অভিযোগকে ভুয়ো বলে উল্লেখ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। G20 বৈঠকে যোগ দিতে ট্রাম্প যে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না তা কিছুদিন আগেই জানা গিয়েছিল। তবে মনে করা হচ্ছিল পরবর্তীতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবছরের G20 বৈঠকে হোয়াইট হাউসের প্রতিনিধিত্ব করবেন। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ভান্সের তেমন কোনো পরিকল্পনা নেই। তাছাড়া দক্ষিণ আফ্রিকাকে G20 থেকে বরখাস্ত করার সুপারিশও একাধিকবার করেছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সরকারি শাটডাউনে 36তম দিনে পড়ল। এর মাঝে দেশের 40টি বড় বিমানবন্দরের উড়ানে 10% কাটছাঁটের কথা ঘোষণা করলেন মার্কিন পরিবহন সচিব সিন ডাফি। আমেরিকার সরকারের শাটডাউন 36তম দিনে পড়ল। এর মাঝেই দেশের 40টি বড় বিমানবন্দরের উড়ানে 10% কাটছাঁটের কথা ঘোষণা করলেন মার্কিন পরিবহন সচিব সিন ডাফি। কারণ হিসেবে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন তিনি। শাটডাউনের জন্য এই সমস্ত দফতরের কর্মীদের গত 36 দিন ধরে বিনা পারিশ্রমিকে কাজ করতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে উড়ান কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার হোয়াইট হাউস থেকে উড়ানে 10% কাটছাঁটের কথা ঘোষণা করেছেন ডাফি। শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে। তবে তিনি জানিয়েছেন, ডেমোক্র্যাটরা যদি সরকারের বিরুদ্ধে সম্মতি দেন তবে শীঘ্রই শাটডাউন উঠে যাবে এবং বিমান সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করার প্রয়োজন পড়বে না। অনেকের মতে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বিপক্ষের ওপর কিছুটা চাপ সৃষ্টি করতে চাইছে ট্রাম্পের সরকার। মার্কিন সংবাদ মাধ্যমের একটি পোস্টে জানা গিয়েছে, উড়ানে কাটছাঁটের সিদ্ধান্ত কার্যকর হলে আমেরিকা জুড়ে বিমান যাত্রা সমস্যায় পড়বে। অনেক বিমান বাতিল করে দেওয়া হবে। তাছাড়া বিমানে ওঠানামা নির্ধারিত সময় হবে না, অনেক ক্ষেত্রে দেরিও হতে পারে। যাত্রীবাহী বিমান তো বটেই, আকাশপথে মাল পরিবহনেও বিঘ্ন ঘটবে সরকারের এই সিদ্ধান্তে। উদাহরণ হিসেবে শিকাগো বিমানবন্দরের কথাও বলা যায়। 10% কাটছাঁটের অর্থ সেখানে দিনে 121টি উড়ান কম থাকবে, অথবা কমে যেতে পারে বিমানের 14,500 আসন। সরকারের এই ঘোষণার পর মার্কিন সংস্থা এয়ারলাইন্স অফ আমেরিকা একটি বিবৃতি জারি করে জানিয়েছে, 10% কাটছাঁটের প্রকৃত অর্থ কি তা সরকারের সঙ্গে কথা বলে তারা বোঝার চেষ্টা করেছে। এই বিষয়ে নিশ্চিত হয়ে তারা যাত্রীদের উদ্দেশ্যে পৃথক বিবৃতি জারি করবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, আমেরিকার ইতিহাসে এখনো পর্যন্ত এটাই সর্বোচ্চ দীর্ঘ শাটডাউন। গত 36 দিনে 13,000 এয়ার ট্রাফিক নিয়ন্ত্রক বেতন পাননি। 50,000 পরিবহন নিরাপত্তা এজেন্টকেও বেতন দেওয়া যায়নি। তারা সমস্যায় পড়েছেন বর্তমানে। কোন 40টি বিমানবন্দর উড়ান কাটছাঁট করা হবে নাম এখনো প্রকাশ করেনি হোয়াইট হাউস। তবে একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, ডালাসের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। এর ফলে দিনে 1,800টি করে উড়ান এবং 2,68,000 আসন কমে যেতে পারে আমেরিকায়। ভারত থেকে যে সমস্ত বিমান আমেরিকায় যায় তাও বাতিল হতে পারে। প্রতি অর্থবর্ষে সরকারের বিভিন্ন দপ্তরে কাজ চালানোর জন্য মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দ করতে হয়। অর্থবর্ষ শুরু হয় 1 অক্টোবর থেকে। এই সময়ের মধ্যে
সেনেটদের সদস্যরা একমত হয়ে ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে পারেনি। ফলে 1 অক্টোবর থেকে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। 100 সদস্যের মার্কিন সেনেটের রিপাবলিকানদের সংখ্যা 53। যে কোনো বিল পাশ করায় অন্তত 7 জন ডেমোক্র্যাটদের সমর্থন তাদের প্রয়োজন হয়। সরকারি তহবিল সংক্রান্ত বিলে তা হয়নি। সেই কারণেই সেনেটদের অনুমোদনও মেলেনি, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে আমেরিকার বিমানকে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।